ওকে, স্ক্রিন মেবি দেখা যাচ্ছে এখন না? আজকে আমরা যেটা দেখব, এখানে কোনটা যেন বাকি ছিল, স্ক্রিন দেখা যাচ্ছে। each keyword object class state of কমেন্টস এর এগুলা কি আপনার দেখানো হয়েছিল? কমেন্টস, এখানে কমেন্টস নামে একটা অপশন আছে। হ্যাঁ, আমি সেটা আগে দেখাই, তারপরে হচ্ছে যে অন্যগুলো যাব। ওকে, জি স্যার। এটা হচ্ছে কমেন্টসটা কোথায়? এখানে আমরা আসলে কমেন্টস করি তিন ধরনের। একটা হচ্ছে যে সিঙ্গেল লাইন, মাল্টি লাইন, আর আরেকটা হচ্ছে যে আপনার ডকুমেন্টেশন। তো তিনটা সম্পর্কে কি কোনো ধারণা আছে, বলতে পারবেন? তিন ধরনের যে কমেন্টস এর ইয়েগুলো আছে, মানে কোনটা কি আর কি? স্যার প্রথমে হচ্ছে স্টার আর ব্যাকস্ল্যাশ দিয়ে প্রথম, আর একবার লাস্টে ওটার ভিতরে অনেকগুলা যতগুলা দরকার একবারে কমেন্টস এর ভিতরে ফলানো যায়। আর দুইটা ব্যাকস্ল্যাশ দিলে ডকুমেন্টেশন, শুধু ওই লাইনটাই ডকুমেন্টেশন কমেন্টস এর কাজটা কি? ডকুমেন্টেশন কমেন্টস, ডকুমেন্টসটা আমি ভালোভাবে জানি না। ঠিক আছে, আমি তাহলে বলি সিঙ্গেল লাইন, মাল্টি লাইন এবং হচ্ছে যে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন জি কমেন্টস, হ্যাঁ। একটা হচ্ছে সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইন মানে হচ্ছে যে আপনি জাস্ট একটা লাইন, অনেকগুলো লাইন আছে তার মধ্যে শুধুমাত্র একটা লাইন কমেন্ট আউট করবেন, একটা লাইন সেটা হচ্ছে দুইটা সিঙ্গেল লাইন। প্লাস। হ্যাঁ, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ বলে এটাকে, হ্যাঁ। আর জি ব্যাকওয়ার্ড স্ল্যাশ থাকে ঠিক উল্টা দিকে। ওকে, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আর হচ্ছে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ যে সিঙ্গেল লাইন কমেন্টস করে। তো আমরা যদি কোনো লাইন লিখি, লাইন লিখে যদি বলি যে এটা হচ্ছে যে আই হচ্ছে যে একটা ভেরিয়েবল বা এরকম কিছু প্রত্যেকটা লাইনের এগেনস্টে যদি বলতে চাই, তাহলে আমরা সিঙ্গেল লাইন কমেন্টস করে বলে দেবো, ঠিক আছে। আর মাল্টি লাইন হচ্ছে যে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপর হচ্ছে যে স্টার, তারপর হচ্ছে কি ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টি লাইন। মাল্টি লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট হচ্ছে যে আপনি একসাথে ধরেন অনেকগুলো লাইন লিখেছেন, এবং হচ্ছে যে লাইনটা লেখার পরে আপনি ওই প্রত্যেকটা লাইন একটা একটা করে ধরে ধরে না কমেন্টস আউট করে আপনি জাস্ট একবারই কমেন্ট আউট করতে পারবেন। এমনকি হচ্ছে পুরো প্রোগ্রামটাকেও আপনি চাইলে কমেন্ট আউট করতে পারবেন। কিভাবে করবেন? যেমন হচ্ছে যে কোন ইন্টেলিজে মানে কোন আইডি আপনি ইউজ করেন? আপনি কি নেটবিনস ইউজ করেন না? নেট। নেটবিনস না? তো ইন্টেলিজে আইডিতে মানে যেটা করা হয়, তো কন্ট্রোল প্লাস শিফট তারপরে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে টোটালটা কমেন্ট আউট করে দেয়। হ্যাঁ, নেটবিনসও মেবি এরকম কিছু, এরকম কি আপনি প্রেস করে দেখতে পারেন শর্টকাট কি গুলা, যে আপনি শর্টকাটে মাল্টি লাইন কমেন্টটা কিভাবে করবেন, কোন কি গুলা মানে প্রেস করলে শর্টকাটে করা যায়। হ্যাঁ, জি স্যার। তো হচ্ছে যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, সেটা হচ্ছে ইন্টেলিজে আইডিতে এইভাবে মাল্টি লাইন কমেন্ট আউট করা যায়। আর হচ্ছে যে আমরা যদি সিঙ্গেল লাইন কমেন্ট আউট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আহ, যেটা সেক্ষেত্রে হচ্ছে নর্মালি হচ্ছে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে সেটা হচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্টস। আর ডকুমেন্টেশন কমেন্টসটা কি? ডকুমেন্টেশন কমেন্টসটা হচ্ছে যে ইউজ টু ক্রিয়েট ডকুমেন্টেশন এপিআই। টু ক্রিয়েট ডকুমেন্টেশন এপিআই ইউ নিড জাভা ডক টুল। হ্যাঁ, এই টুলটা থাকতে হবে, জাভা ডক টুলটা থাকতে হবে। তো জাভা ডক টুল নর্মালি হচ্ছে থাকে আপনি যখন হচ্ছে যে ডকুমেন্টেশনের মানে আপনি যখন জেডিকেটা ইনস্টল করেন তখন এর সাথে ডক টুলও থাকে। যদি না থাকে তাহলে সেটাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। আর ডক টুলের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কি, ডকুমেন্টেশন এপিআই মানে হচ্ছে যে এপিআই কি, একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। মানে হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করছে সেই রিলেটেড একটা ইনফরমেশন আপনি দেওয়ার জন্য উপরে একবার লিখেছেন। আর এটা যেমন হচ্ছে যে এই যে মাল্টি লাইন যেটা, হ্যাঁ, মানে এখানে দেখেন, এখানে বলে দিচ্ছি যে এই অংশটুকু কি কাজ করছে, এই অংশটুকু কি কাজ করছে। হ্যাঁ, প্রত্যেকটা লাইন বাই লাইন একটা ডকুমেন্ট আকারে আপনি দিচ্ছেন। আর সিঙ্গেল লাইন কমেন্টস হচ্ছে যে মানে ডকুমেন্টেশনের মতনই, কিন্তু আসলে ডকুমেন্টেশন না। এটা হচ্ছে যে আপনার জাস্ট হচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে যে এই ফাংশনটা কিভাবে কাজ করছে, এই ফাংশনের মধ্যে কি হবে না হবে সেটা এখানে ইনফরমেশন আছে, ঠিক আছে। ডকুমেন্টেশন বলতে আপনার জাস্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা কিভাবে কাজ করবে সেটার একটা ডকুমেন্ট আছে, ঠিক আছে। এর মনে রাখেন, তাহলে এই জিনিসটা ইজিলি মনে রাখতে পারবেন, ঠিক আছে। এটা কি বুঝতে পেরেছেন, জাভা এই যে ডকুমেন্টেশন? স্যার আবার রিপিট করলে ভালো হবে একটু। হ্যাঁ, ডকুমেন্টস আমার ডকুমেন্টেশন, প্রায় ডকুমেন্টেশন ইয়ার হচ্ছে মতো যে, লাগতেছে, হ্যাঁ, মানে নর্মালি, সিঙ্গেলটার মতো লাগতেছে হ্যাঁ, বলেন। সিঙ্গেলটার মতনই লাগছে। সিঙ্গেল লাইন হচ্ছে যে কি, এটা লাইন বাই লাইন জাস্ট হচ্ছে যে মানে এই লাইনটা কি কাজ করবে, ওই লাইনটা কি কাজ করবে এটা। আর ওটা হচ্ছে যে পুরো জি একটা মানে আলাদা একটা অপশন, মানে সেই অপশনটা কি কাজ করবে পুরাটা, মানে এটা হচ্ছে যে আপনার
সিঙ্গেল লাইন কমেন্ট বলতে আপনি জাস্ট আপনি নিজে বোঝার জন্য যেগুলো ইউজ করছেন সেগুলো হচ্ছে কমেন্ট আউট করে রাখতে, সিঙ্গেল লাইন কমেন্ট আউট। জি আর স্যার। এটা হচ্ছে যে ডকুমেন্টেশন এপিআই হচ্ছে যে যে ইউজার সে যখন আপনি এটা ইউজ করবে তখন যদি আপনার বা আপনার অন্য প্রোগ্রামার যদি কেউ ইউজ করতে চায়, তো সেখানে যদি ডকুমেন্ট আকারে সবকিছু লিখে রাখেন যে হ্যাঁ আমি যেটা লিখেছি এটা ডকুমেন্টেশন, ঠিক আছে, এটা হচ্ছে নোট আমার, তখন আপনি ডকুমেন্টেশন টুলের থ্রুতে আপনি সেটা ওই নোটটা দিবেন আর কি। ঠিক আছে, ওইটার জন্য হচ্ছে যে কিভাবে দিতে হয়, এখানে দেখেন মাল্টি লাইনে হচ্ছে যে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, যখন ডকুমেন্টেশন করবেন তখন হচ্ছে যে ডাবল স্টার হবে এখানে ফার্স্টে। ঠিক আছে, এটা হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন হচ্ছে যে যে ইউজ করবে, ইউজ করার সময় যদি আপনার কোনো প্রোগ্রামটা বুঝতে চায় বা প্রোগ্রামটা কখনো ইউজ করতে চায়, তার যে নোট দেওয়া লাগে সেটা হচ্ছে যে ডকুমেন্টেশন কমেন্টস। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন আমি চাই হচ্ছে ইনহেরিটেন্স অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে করি। ফাইনাল কিওয়ার্ড আমাদের দেখানো হয়ে গেছে, আপনার কি ফাইনাল কিওয়ার্ড সম্পর্কে মানে ফাইনাল কিওয়ার্ড দেখানো দরকার আছে? ফাইনাল কিওয়ার্ড মেবি পারেন, ফাইনাল সমস্যা না স্যার, এটা পারবেন তো না? ওকে। আর রান টাইম এবং কম্পাইল টাইমের মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন? রান টাইম আর কম্পাইল টাইম কম্পাইল। বলে না, কম্পাইল টাইম রান টাইম এটা বলে না? কম্পাইল হয়েছে স্যার, আমরা যদি কোনো প্রোগ্রাম করি, হ্যাঁ প্রোগ্রামটা কোনো ভুল ধরতে পারে নাই, আহ, তখন হয়েছে হ্যাঁ হ্যাঁ কম্পাইলার এরর দেখাবে। আর রান টাইম হয়েছে আমার যে প্রোগ্রামটা ওইটাতে ভুল আছে, তখনই হ্যাঁ আমরা রান করার সময় এটা ভুল দেখাবে। হ্যাঁ, মানে সিম্পলি যদি বলি তাহলে কম্পাইল টাইম হচ্ছে যে রান করার আগে, হ্যাঁ, আর রান জি। টাইম হচ্ছে যখন প্রোগ্রামটা রানিং অবস্থায় আছে তখন যদি কখনো ক্র্যাশ করে বা রানিং অবস্থায় কোনো কোনো কিছু ভুল ঘটছে থাকে। সেটা হচ্ছে রান টাইম। ঠিক আছে, জি। মানে চালু অবস্থায় আর চালু হওয়ার আগে প্রোগ্রাম মানে কম্পাইল করে, মানে ওই জিনিসগুলা সবকিছু নিয়ে যে একটা কাজ করবে, কাজ করার আগে তো সেই ডাটাটা ঠিক থাকতে হবে। ধরেন আপনি কোনো হ্যাঁ। কিছু লিখেছেন প্রোগ্রাম, সেখানে সেমিকলন দেন নাই, সেখানে যে ফরম্যাটে দেওয়ার কথা যেমন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা থাকার কথা, এটা আপনার নাই, ঠিক আছে, তখন কিন্তু জি। কম্পাইলেশনটা হবে না। ওটা হচ্ছে যে কম্পাইল টাইম। ওকে, তো এটা এটা মোটামুটি জানেন। আর হচ্ছে দিস এবং সুপার কিওয়ার্ড এটার মধ্যে ডিফারেন্সটা কি? দিস এবং সুপার কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, বলেন। দিসের ভিতরে আমরা আহ, অনেকগুলো নিয়ে নিতে পারি, যেমন আহ ঠিক আছে, আমি কিভাবে বুঝাবো আপনাকে। ঠিক আছে, আপনার বোঝানো লাগবে না, আমি বুঝাই দিচ্ছি এটা। ঠিক আছে, দিস হচ্ছে যে আপনার কি, দিস মানে কি এই, মানে সোজা বাংলা ভাষায় দিস মানে এই, এই মানে জি। দিস আপনার কখন কাজ করে। ঠিক আছে, এখানে হচ্ছে যে দিস মানে হচ্ছে যে সেখানেই কাজ করবে যেটা হচ্ছে যে ইমিডিয়েট, মানে সেটা হচ্ছে যে যে সে যেখানে যেই জায়গার মধ্যে যেই ক্লাসের মধ্যে আমি দিস কিওয়ার্ডটা লিখবো সেই ক্লাস সম্পর্কেই সে কোনো ইনফরমেশন দিবে। সেটা যদি আমি ধরেন একটা ক্লাস ক্রিয়েট করলাম, এই ইন্টেলিজেন্টিতে যাই, এখানে একটা ক্লাস কি আছে, ক্লাস এ, নিচের এই অপশনটা ভুলে যান, নিচে যে আরেকটা ক্লাস আছে এটা এটা বাদ দেন, এটা নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে যেটা ক্লাস, এই ক্লাসের মধ্যে আমি কোথাও যদি দিস ইউজ করি, সে যদি অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ডও করে, তার মানে দিস মানে বুঝাচ্ছি আমি যে যে ক্লাসের থেকে যে জাস্ট দিস কিওয়ার্ডটা ইউজ করলাম সেটাই হচ্ছে যে সেই ক্লাসের সাথে তার সম্পর্ক। ঠিক আছে, তো দিস কিওয়ার্ডের হচ্ছে রুলস আছে, দিস কিওয়ার্ড আমি কি কি করতে পারি। দিস কিওয়ার্ড ক্যান বি রিফার কারেন্ট ক্লাস, ইনস্ট্যান্স ভেরিয়েবল তো জানেন, ঠিক না? হুম। ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে যে ক্লাসের মধ্যে মেথডের বাইরে এবং স্ট্যাটিক কিওয়ার্ড ছাড়া যে ভেরিয়েবলটা সেটা কি বলা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো দিস কারেন্ট ক্লাস মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রেফার করে। তারপরে কারেন্ট ক্লাসের যদি মেথডকে আমরা কল করতে চাই দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কল করতে পারি। দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা হচ্ছে যে কি করতে পারি, কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরকেও আমরা কল করতে পারি দিস কিওয়ার্ড। কনস্ট্রাক্টর এই যে এখানে যে এইভাবে কল করছি এটা হচ্ছে কি ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু। ঠিক আছে, দিস জি। কিওয়ার্ড পাস এজ অ্যান আর্গুমেন্ট, মানে হচ্ছে যে আপনি কোনো মেথডের মধ্যে যে আপনি যদি দিস আপনি পাস করে দেন, ঠিক আছে, সেটা হচ্ছে যে আর্গুমেন্ট। হ্যাঁ, এই যে কোথায় দিস ক্যান বি পাস এজ এন আর্গুমেন্ট, মানে ধরেন এখানে যে এই যেখানে এ লিখলাম না কনস্ট্রাক্টর, এখানে যদি আমি দিস লিখতাম এই প্যারেন্থেসিস এর মধ্যে, হ্যাঁ, জি তাহলে স্যার। ওইটা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করে বলতাম। দিস যদি আর্গুমেন্ট হিসেবে পাস করা হয় তখন আসলে কি পাস হয় একটু বলতে পারবেন? এই পাস হবে। মানে প্যারেন্থেসিস এর মধ্যে আমি যখন একটা মেথডের মধ্যে আমি দিস লিখবো, হ্যাঁ, মেথড আমি ধরেন একটা এ নামে একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের প্যারেন্থেসিস এর ভিতরে আমি লিখলাম দিস, ঠিক আছে, তো ওই দিস দিয়ে কি পাস হবে?
এই কনস্ট্রাক্টরটা পাস হবে। না, এই কনসেপ্টটা পাস হবে না। যখন আমরা দাঁড়ান, আমি আপনাকে এক্সাম্পলটা দেখাই, তাহলে জিনিসটা বুঝিতে পারবেন, তা নাহলে বুঝবেন না। একটা মিনিট। এই যে এখানে, এই যে এখানে ক্লাস বি, হ্যাঁ বি, এটা হচ্ছে যে ক্লাস A4। A4 হচ্ছে যে একটা ক্লাস এবং বি হচ্ছে যে একটা ক্লাস, দুইটা ক্লাস, হ্যাঁ। তো বুঝেছি। A4 ক্লাসের মধ্যে আমি হচ্ছে যে A4 ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে, তো A4 ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলে সেই কনস্ট্রাক্টরটাকে বাই ডিফল্ট সে কল করবে, ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে। কারণ এখানে আমি যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর বলে দিয়েছি, হ্যাঁ, তো ডিফল্ট কনস্ট্রাক্টরকে সে কল করবে। ডিফল্ট কনস্ট্রাক্টর যখন কল করবে, তার মধ্যে আমি বলেছি বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করো। অবজেক্ট তৈরি করে এই যে দিস, এখানে যে দিস আমি পাস করছি, সে আসলে এই ক্লাসের অবজেক্টটাকে পাস করবে। কোন ক্লাসের? এই ক্লাসে, যে ক্লাসের মধ্যে সে আছে, ঠিক আছে। তা ওই অবজেক্টটাকে পাস করবে, মানে এই যে এখানে একটা অবজেক্ট তৈরি করেছি এবং এই যে এখানে একটা দিস, এই দুইটা, এই দুইটা অবজেক্টই কিন্তু সেম, হ্যাঁ, দুইটাই সেম। এবং হচ্ছে যে এখানে যে অবজেক্ট তৈরি করেছি এই যে এ নামে, এই অবজেক্টটা বি ক্লাসের মধ্যে দিয়ে আমি এখানে পাঠাবো। এই বি ক্লাসের মধ্যে কি পাঠাচ্ছি? যেহেতু আমি এই দিস কিওয়ার্ডটা লিখেছি কোন ক্লাসের মধ্যে, এটা লিখেছি হচ্ছে যে এই ক্লাস A4 এর মধ্যে, হ্যাঁ। A4। যখন পাঠাচ্ছি তখন হচ্ছে যে A4 ক্লাসের যে অবজেক্ট তৈরি হচ্ছে সেটাকে সে এখান থেকে থ্রু থ্রু করে পাস করবে। আর এখানে দিস ডট অবজেক্টের থ্রুতে এখানে, এখানে আমি বলেছি যে A4 অ্যাকচুয়ালি যে একটা ক্লাস, তার হচ্ছে যে একটা অবজেক্ট ওবিজে, মানে আমরা নর্মালি স্ট্রিং যে লিখি, তো স্ট্রিংটা আসলে কি? স্ট্রিং হচ্ছে একটা ক্লাস, হ্যাঁ। আর তার যে একটা ভেরিয়েবল দেই, ওটা হচ্ছে যে রেফারেন্স টাইপ ভেরিয়েবল বলা হয়, ঠিক আছে। মানে আমরা বলি না যে ইন্টিজার টাইপ, তারপর হচ্ছে যে বুলিয়ান, ঠিক আছে। তো স্ট্রিং হচ্ছে যে একটা টাইপ, আর ওটা হচ্ছে যে স্ট্রিং হচ্ছে যে একটা ক্লাস। প্রত্যেকটা ক্লাস দেখবেন যে হচ্ছে যে আপনার কি বলে, ক্লাসের নামের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটারে থাকবে। মেথড বা কনস্ট্রাক্টর যেটা থাকে, বা ইন্টারফেস অ্যাবস্ট্রাক্টর, এগুলো দেখবেন যে মানে ফার্স্টে লেটারটা, মানে মেথডে বা ভেরিয়েবলের ক্ষেত্রে দেখবেন যে স্মল লেটারে থাকে, কিন্তু কোনো ক্লাসের ক্ষেত্রে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটারে থাকবে। তা কোনো নামের প্রথম অক্ষর যদি এস, মানে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে থাকে, তার মানে আমরা বুঝতে পারবো সেটা ক্লাস অথবা ইন্টারফেস অথবা বা কোনো ইয়ে হবে, ঠিক আছে, ইন্টারফেস বা অ্যাবস্ট্রাক্ট কোনো ক্লাস, এরকম কিছু হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে সামনে যদি ক্যাপিটাল লেটার থাকে, তার মানে আমি বুঝতে পারি সেটা ক্লাস। তো সেটা আমি পরে আসছি, জাস্ট দিসটা আমি একটু মানে রিক্যাপ করতেছি আপনাকে, হ্যাঁ। আর দিস ক্যান বি ইউজ, রিটার্ন টাইপ, এগুলা কি জানা আছে ঠিক মতন, এই তিনটা? স্যার সবগুলোই মোটামুটি ধারণা আছে হালকা। ও, সবগুলোই আছে না? ওকে, ঠিক আছে। যেহেতু আমাদের হয়ে গেছে, তো এই জন্য জাস্ট আপনাকে রিক্যাপ করে দিচ্ছি, কারণ আজকে তো আপনি একা, এই জন্য। আরেকজন ও, স্যার ও, ঢুকছে মনে হয়। আরেকজন ঢুকেছে, তুষার না? তো চলে আসছে, ওকে, ঠিক আছে। আমি যেন কোনটা দেখাচ্ছিলাম একটু আগে, ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বাদ দেই, আজকে আমরা দেখবো স্ট্রিংটা, হ্যাঁ, স্ট্রিংটা দেখি। আর নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে যে কোনটা দেখবো, অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ভার্সেস ইন্টারফেস, ঠিক আছে। আজকে আমরা স্ট্রিংটা জাস্ট দেখে নিই, স্ট্রিং এর কিছু মেথড নিয়ে আলোচনা করব এবং স্ট্রিংটা কিভাবে কাজ করে, ওকে। এখানে দেখেন, জাভা স্ট্রিং, স্ট্রিং হচ্ছে যে আপনার সিকোয়েন্স অফ হচ্ছে যে ক্যারেক্টার। তা ক্যারেক্টার গুলো কি থাকে? আমরা যখন নর্মালি কি লিখি, এই যে আমরা নর্মালি যে কোনো যদি আহ, ইয়া লিখি, মানে কোনো টেক্সট লিখি স্ট্রিং এ, মানে টেক্সট যদি আমি নিতে চাই ইনপুট হিসেবে, তাহলে কিভাবে দিই? সেটা স্ট্রিং আকারে দিই। কিন্তু যখন আমরা এস এইভাবে দিব, স্ট্রিং এস ইকুয়াল টু জাভা টি পয়েন্ট এখানে লেখা আছে, হ্যাঁ, বা আমরা যে কোনো নাম দিই, তখন সে কি করে? একটা অবজেক্ট ক্রিয়েট করে। মানে হচ্ছে যে স্ট্রিং এস ইকুয়াল টু নিউ স্ট্রিং, তারপরে সিএইচএট এর থ্রুতে আমরা যদি এইভাবে পাঠাই, এইটা মানে যা। আর এই যেখানে এস ইকুয়াল টু জাভাটি পয়েন্ট এইভাবে যে লিখলাম, এই দুইটা কিন্তু সেম জিনিস। কারণটা হচ্ছে যে যখন আমরা কোনো ক্লাসের পরে যখন আমরা এইভাবে এস দিব, এস দেওয়ার পর ইকুয়াল টু দিয়ে আমরা যখন কোনো টেক্সট লিখবো, তখন সে সেটাকে ধরে নেয় যে এই ক্লাসের এই যে রেফারেন্স টাইপ একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে, এই ভেরিয়েবলের মধ্যে সেই ভ্যালুটাকে অ্যাসাইন করেছে। যেহেতু এটা একটা ক্লাস, তার মানে পরবর্তী যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট বা রেফারেন্স টাইপ ভেরিয়েবল হিসেবে সে ধরে নেয় এটাকে, ঠিক আছে। তো এই যে এখানে যেটা অবজেক্ট, যখন আমরা বারবার এইভাবে লিখবো, যদি একটা টেক্সটের সাথে আর একটা টেক্সট আমরা যদি অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করি? এই এটা এখানে দেখাই, নাহলে বুঝবেন না। একটা উম, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, এই ক্লাসের একটা অবজেক্ট এ ইকুয়াল টু নিউ ক্লাস এ, তারপরে এ ডট এস ও ইউটি,
a.s। এখন আমি এটা যদি রান করি তাহলে সে কি দেখাচ্ছে, রান করলে সে এটা প্রিন্ট করছে। এখন হচ্ছে যে আমি এখানে আরেকটা আমি টেক্সট নিলাম, হ্যাঁ, এখানে আমি হ্যালোটা এখানে রাখলাম আর এখানে লিখলাম এটা লিখলাম S1, এটা দিলাম S2, আর এখানে দিলাম বাংলাদেশ। আমি যখন এইটা এবং এটা যখন যোগ করব একসাথে, ঠিক আছে, যে A.S1 প্লাস A.S2, ঠিক আছে। তো এই দুইটা আমি যখন এখানে লিখবো আউটপুটে কি আসবে একটু বলেন তো, যে কোনো একজন বলেন। হ্যালো বাংলাদেশ স্যার। হ্যালো বাংলাদেশ আসবে না? ওকে, আমরা তো কনক্যাট ম্যাথ তো ইউজ করতে পারি নাকি? হ্যাঁ, মানে সেটাই আমি আসতেছি আস্তে আস্তে, মানে কনক্যাটেনেট ইউজ করব কেন না করব কেন সেটা পরে বুঝাচ্ছি। এটা হচ্ছে যে S1 এবং S2, হ্যাঁ। তো S1 S2 যখন আমি একসাথে যখন অ্যাড করলাম, অ্যাড করলে কি হচ্ছে, হ্যালো বাংলাদেশ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অ্যাড স্যার হয়েছে। আলাদা 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 আসবে স্যার, হ্যাঁ হ্যালো তারপর বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা আলাদা হবে। আলাদা আলাদা হবে। প্রথমে হ্যালো আসবে তারপর বাংলাদেশ আসবে। কে বলছেন? পাবেল মাহমুদ। ওকে, জি স্যার। হ্যাঁ, হ্যালো আসবে তারপর আসবে বাংলাদেশ, এটা ঠিক আছে। হ্যালো তাহলে স্যার একসঙ্গে তো করতে পারবো, কারণ আপনি যদি হ্যালো লিখে ওই স্পেস লিখেন ওর ভিতরে, এর জন্য তো স্পেস আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা একসাথে আসছে, মানে এইখানে যে কাজটা হচ্ছে আসলে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, এই যে দুইবার যে আমি S1 একবার S2 দিলাম না, দুইটার জন্য কিন্তু দুইটা আলাদা আলাদা অবজেক্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, দুইটা আলাদা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে যখন আমরা এইভাবে লিখছি। তো এইখানে দেখেন, এখানে হচ্ছে যে কার দিয়ে মানে জাস্ট একটা বোঝাচ্ছে এখানে যে স্ট্রিং কি, স্ট্রিং বেসিক্যালি হচ্ছে যে বেসিক্যালি অ্যান অবজেক্ট, হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে একটা অবজেক্ট। যখন আমরা টেক্সটের মধ্যে আমরা যখন স্ট্রিং আকারে মানে একটা রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো টেক্সট লিখলাম, আবার যদি S1 আরেকটা ভেরিয়েবল ঠিক স্ট্রিং নামের স্ট্রিংটা টাইপের মধ্যে আমি আরেকটা ভ্যালু দিলাম, মানে এখানে আমি দুইটা ভ্যালু দিলাম S1 এবং S2, যখন আমি দুইটাকে কনক্যাটেট করতেছি তখন কি করছে, দুইটা কিন্তু অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এই দুইটার জন্যই, হ্যাঁ, এই দুইটার জন্য দুইটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হিসেবে ক্রিয়েট হচ্ছে, মানে এই জিনিসটা লেখা যা আর এটা লেখা সেম কথা। এই যে দেখেন, এটা লেখার পরে এই যে CH মানে ক্যারেক্টারের মধ্যে জন্য আমরা যেহেতু একটা স্ট্রিং হচ্ছে যে কি একটা কালেকশন, মানে সিকোয়েন্স অফ অ্যারে, সিকোয়েন্স অফ হচ্ছে ক্যারেক্টার। তো এগুলো কি আসে, কি কি হিসেবে আছে, অ্যারে আকারে আছে। এখানে কি সাইনটা ইউজ হয়েছে, অ্যারে সাইন হচ্ছে যে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে দেয়, ঠিক আছে, এইভাবে লেখে। তো এটা আমি পরে বোঝাবো, জাস্ট এর এতটুকুই বোঝেন, যখন আমরা স্ট্রিং এইভাবে লিখবো, জাস্ট টেক্সটটা যখন ইনপুট দিয়ে দিব তখন সে কি করবে, তখন সে হচ্ছে যে আলাদা আলাদা অবজেক্ট তৈরি করবে, যার ফলে এই জিনিসটা হচ্ছে যে মেমোরি ইফিশিয়েন্ট না, যত বেশি অবজেক্ট তৈরি হবে মেমোরিতে তত বেশি জায়গা নিবে, ঠিক আছে। তো আমরা স্ট্রিংটা লিখবো কিভাবে, স্ট্রিং লেখার অনেকগুলো মেথড আছে, সেগুলো পরে যাচ্ছি। String class provide lot of methods to perform operations such as compare, concat, equals, split, length, হ্যাঁ, replace, compare to, এই অনেকগুলো মেথড আছে যেগুলোর থ্রুতে আমরা অনেকগুলো কাজ করতে পারি। তার মধ্যে হচ্ছে যে কনক্যাটের থ্রুতে আমরা কি করতে পারি, যে একটা টেক্সটের সাথে আমি আরেকটা টেক্সট আমি জোড়া লাগাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে অবজেক্ট ক্রিয়েট হবে না, ঠিক আছে। পাবেল মাহমুদ, কি আমি ঠিক বললাম? Yes, sir. ওকে, তো হচ্ছে যে জাভা ডট ল্যাং ডট স্ট্রিং ক্লাস ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল কম্পেয়ারেবল অ্যান্ড ক্যারেক্টার সিকোয়েন্স ইন্টারফেস, এই তিনটা ইন্টারফেস আছে। ইন্টারফেস নিয়ে আমি পরবর্তীতে দেখবো নেক্সট ক্লাসে। তো হচ্ছে যে স্ট্রিং এর হচ্ছে যে তিনটা ইন্টারফেস আছে, স্ট্রিং একটা ক্লাস যার মধ্যে তিনটা ইন্টারফেস আছে, সিরিয়ালাইজেবল, কম্পেয়ারেবল এবং ক্যারেক্টার সিকোয়েন্স, ঠিক আছে। তো জাভা জাভা যে আসলে আমি ক্লাস, আমি সেটা বুঝবো কিভাবে, দেখেন আমরা নর্মালি ইন্টিজার তারপর ফ্লোট, ঠিক আছে, এগুলার হচ্ছে যে কিন্তু নাম গুলা খেয়াল রাখবেন, ইন্টিজার লিখবো কি ছোট হাতের অক্ষরে লিখি, ফ্লোট ফ্লোট লিখলে কিন্তু ছোট হাতের, তারপর হচ্ছে ডাবল যখন লিখি, ডাবল যখন লিখি তখন হচ্ছে কি এটাও ছোট হাতের, হ্যাঁ, বুলিয়ান এমনকি ছোট হাতের। তো এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে, বাইট, তারপরে বাইট, শর্ট, ইন্ট, লং, ঠিক আছে, এগুলো আছে, এগুলো হচ্ছে সব প্রিমিটিভ ডাটা টাইপ, এগুলো হচ্ছে ছোট টাইপ, মানে এগুলো হচ্ছে যে ফার্স্ট অক্ষর সব, মানে সব স্মল লেটারে আছে। নর্মালি ক্লাস যেটা হয়, ক্লাস সবসময় ক্যাপিটাল লেটারে হয়। তো নর্মালি এটা চেহারা দেখে আমরা বুঝতে পারছি, এবং এটা যদি ডিটেলস আরো দেখতে চাই যে আসলে এটা ক্লাস না মানে আপনার ইয়ে টাইপ, কোনো প্রিমিটিভ ডাটা টাইপ কিনা, এটা আসলে নন প্রিমিটিভ ডাটা টাইপ, হ্যাঁ। আমি যখন মাউসটা এখানে নিয়ে গেলাম ইন্টেলিজি আইডিতে, জাস্ট কন্ট্রোল প্রেস করে জাস্ট মাউসটা নিয়ে গেলে এখানে সে দেখাবে যে পাবলিক ক্লাস, ক্লাস, তারপর হচ্ছে স্ট্রিং লেখা আছে, হ্যাঁ, তারপর এক্সটেন্ড করেছে কি অবজেক্ট ক্লাসকে। অবজেক্ট ক্লাস কি, অবজেক্ট ক্লাস আসলে কি ধরনের ক্লাস এটা কি জানা আছে? অবজেক্ট ক্লাস
মানে যতটুকু জানেন বলে এলেও সমস্যা নেই। ঠিক আছে, অবজেক্ট ক্লাস হচ্ছে যে সবার প্যারেন্ট ক্লাস। হ্যাঁ, আমাদের মানে আমরা যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, হ্যাঁ, এই যে ক্লাস এ নামের যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, হ্যাঁ, এখন এ ডট দেওয়ার সাথে সাথে দেখেন অনেকগুলা কিন্তু এখানে মেথড বা এগুলো শো করছে। এগুলা কোন ক্লাসের মেথড? হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে যে অবজেক্ট ক্লাসের। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে আবার স্ট্রিং এর কিছু আছে। হ্যাঁ, এখানে কিছু কিছু দেখবেন যেগুলো অবজেক্ট ক্লাস, মানে হচ্ছে যে ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাস, তার কিছু মেথড আপনি এখানে শো দেখতে পাবেন। তো যেগুলো হচ্ছে যে অবজেক্ট ক্লাসের কিছু মেথড আপনার এখানে শো করবে। ঠিক আছে, তো অবজেক্ট ক্লাস হচ্ছে সব ক্লাসে হচ্ছে যে প্যারেন্ট ক্লাস। তো যাই হোক, এখানে হচ্ছে যে মাউসটা নিয়ে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে পাবলিক ফাইনাল ক্লাস স্ট্রিং এক্সটেন্ড করেছে কি অবজেক্ট ক্লাস, আর ইমপ্লিমেন্ট করেছে এই যে সিরিয়ালাইজ, তারপর হচ্ছে কম্পেয়ারেবল এবং ক্যারেক্টার সিকোয়েন্স, এই তিনটা ক্লাসকে সে ইমপ্লিমেন্ট করেছে। ঠিক আছে, মানে এর মধ্যে মানে এর ফাংশনালিটি এইভাবে দিয়েছে। আমি যখন এখানে ক্লিক করব কন্ট্রোল প্রেস করে, তখন আমি এই ক্লাসের মধ্যে ঢুকে গেলাম। এই ক্লাসের মধ্যে আসলে কিভাবে দিয়েছে দেখেন, এই যে পাবলিক ফাইনাল ক্লাস স্ট্রিং ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল কম্পেয়ারেবল এবং ক্যারেক্টার সিকোয়েন্স। ঠিক আছে, তো এগুলো যে আসলে ইন্টারফেস, আবার যদি কন্ট্রোল প্রেস করে মাউসটা নিয়ে যাই এখানে, তো আমি দেখতে পাচ্ছি এখানে মাউসটা নিয়ে গেলে দেখা যাচ্ছে পাবলিক ইন্টারফেস, তারপর হচ্ছে কম্পেয়ারেবল একটা ইন্টারফেস এবং হচ্ছে যে ক্যারেক্টার একটা ইন্টারফেস। ঠিক আছে, তো এর মধ্যে মানে এই ক্লাসের মধ্যে কি কি আছে জাস্ট এটা সে মানে বললো। কারণ এটা যদি আপনার জানা থাকে তার মানে হচ্ছে যে আপনি কখন কোন ক্লাসে বা কোনটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন না করবেন তখন আপনার ইজিলি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে ক্যারেক্টার সিকোয়েন্স ইন্টারফেসটা কেন ইউজ হয়? ক্যারেক্টার সিকোয়েন্স ইন্টারফেস ইজ ইউজ টু রিপ্রেজেন্ট সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ঠিক আছে, তারপরে স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার, মানে এই তিনটা সে ইমপ্লিমেন্ট করে। ক্যারেক্টার সিকোয়েন্স আবার ইমপ্লিমেন্ট করে হচ্ছে যে স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার। হ্যাঁ, ঠিক আছে, স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার এবং স্ট্রিং, এই তিনটা হচ্ছে যে ক্লাস, এটা ইমপ্লিমেন্ট করছে কি ক্যারেক্টার সিকোয়েন্সকে। ঠিক আছে, ইট মিনস উই ক্যান ক্রিয়েট স্ট্রিং ইন জাভা বাই ইউজিং দিস থ্রি ক্লাসেস। এই তিন ক্লাসের থ্রুতে আমরা হচ্ছে যে কি করতে পারি, স্ট্রিং মানে আমরা কোনো টেক্সট আমরা ক্রিয়েট করতে পারি। এখানে কি বলেছে দেখেন, ক্যারেক্টার সিকোয়েন্স ইন্টারফেস ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার। তো সিকোয়েন্স অফ ক্যারেক্টার মানে কি, এখানে কি বলেছে, বেসিক্যালি স্ট্রিং ইজ বেসিক্যালি অবজেক্ট দ্যাট রিপ্রেজেন্টস দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সিকোয়েন্স অফ ক্যারেক্টার হচ্ছে স্ট্রিং। ওকে, আর এখানে বলেছে যে ক্যারেক্টার সিকোয়েন্স ইন্টারফেস ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার। আর যেহেতু এই তিনটা ক্লাসেই এই ক্যারেক্টার সিকোয়েন্সকে ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে, মানে আমরা কোনো জিনিস ইমপ্লিমেন্ট করা বুঝি কি, মানে আমরা অনেক সময় বলি না যে আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, তার মানে যে জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো সেই জিনিসটা থ্রুতে যা যা কাজ করা যায় সেগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তো এটা ঠিক এইভাবেই যে স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার এবং হচ্ছে যে স্ট্রিং, এই তিনটা হচ্ছে যে ক্যারেক্টার সিকোয়েন্স হচ্ছে যে ক্লাসটাকে ইয়া করে, মানে ইমপ্লিমেন্ট করার ক্ষমতা রাখে। সেই জন্য আমি বলতে পারি যে এই তিনটাই হচ্ছে যে স্ট্রিং, মানে স্ট্রিং এর জন্য আমরা স্ট্রিং ক্রিয়েট করতে পারবো। বুঝতে পেরেছেন তুষার, তারপরে পাভেল মাহমুদ? জি স্যার। ওকে, স্যার সহজ ভাষায় বলতে কি আমরা বলতে পারি, একটা ইউটিউবে যখন একটা মুভি দিলাম, আপলোড করলাম, তখন স্ট্রিং, মুভিটা যখন লোডিং করছে তখন বাফার, আর যখন ফাইনালি আমরা দেখতে পাচ্ছি তখন স্ট্রিং বিল্ডার। এটার তিনটার মিলে তিনটার সমন্বয়ে ক্যারেক্টার সিকোয়েন্স। ক্যারেক্টার সিকোয়েন্স আসলে ওইভাবে চিন্তা না করেন, জাস্ট হচ্ছে যে আপনি চিন্তা করেন আপনি কোনো একটা লাইন লিখছেন, ধরেন আপনি অনেক কিছু লিখতেছেন, একটা রচনা লিখতেছেন বা যাই লিখতেছেন, এই যে রচনা লেখার জন্য যে সব প্রত্যেকটা আপনি লেটার যে ইউজ করতেছেন এগুলো হচ্ছে যে একটা ক্যারেক্টার। হ্যাঁ, আর সিকোয়েন্স বলতে বোঝাচ্ছে আপনি মনে করেন বাংলাদেশ লিখবেন, বি হচ্ছে যে একটা, বি এর পরে কি আসবে, এ, এ আসবে, তারপরে এন আসবে। ঠিক আছে, এইভাবে যে ক্যারেক্টার গুলা একটার পর একটা একটা যাচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে যে মানে এগুলো হচ্ছে যে ক্যারেক্টার, যেহেতু একটার পর একটা আসতেছে সেই জন্য এটাকে বলছে ক্যারেক্টার সিকোয়েন্স। ঠিক আছে, তো এই ক্যারেক্টার সিকোয়েন্স হচ্ছে যে এই নামে একটা ক্লাস, মানে একটা ইন্টারফেস তৈরি করা আছে।
ঠিক আছে, ইন্টারফেস একটা তৈরি করা আছে। তো মানে ইন্টারফেস হচ্ছে এমন একটা মানে ইয়ে তৈরি করা আছে যে যে আপনার সেই জিনিসটা তৈরি করা আছে, আপনার যখন লাগবে সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করুন। ইমপ্লিমেন্ট করবেন বলতে আপনি সেটাকে ইউজ করবেন। ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে যে মানে একটা সংযোগ, মানে সংযোগস্থল আর কি, মানে সংযোগ ঘটানো কোনো কিছুর সাথে আরেকটার সাথে আপনি সংযোগ ঘটানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে ইন্টারফেস লাগে। তো ওই ইন্টারফেসটা যখন যার থাকবে, ঠিক আছে, তখনই না আপনি সেই কাজগুলা করতে পারবেন। যেমন হচ্ছে ক্যারেক্টার সিকোয়েন্স একটা ফর্মের যেটা থ্রুতে মানে যেটা থাকলে আপনি টেক্সটটা লিখতে পারবেন জাভাতে। কিন্তু ক্যারেক্টার সিকোয়েন্স ওটা যদি ইমপ্লিমেন্ট করার ক্ষমতা তার না থাকে, তখন সে টেক্সট গুলা লিখতে পারবে না বা টেক্সট ক্রিয়েট করতে পারবে না। ঠিক আছে, তো ওই যে টেক্সট ক্রিয়েট করার ক্ষমতা এই 3টা ক্লাসের আছে, যেটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার। ঠিক আছে, ক্লিয়ার? স্যার ইমপ্লিমেন্টটাকে স্যার অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে যেরকম ইউজ করা হয় ইন্টারফেসের ক্ষেত্রে সেরকম স্যার? হ্যাঁ, মানে এটা জাস্ট ইমপ্লিমেন্ট, জাস্ট আমি যেভাবে বললাম ওইভাবে মনে রাখেন, কারণ ইমপ্লিমেন্ট আমি নেক্সট ক্লাসে যখন দেখাবো তখন ওই জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে গেলে আবার দেখা যাচ্ছে যে একটু তালগোল পাকা যাবে। ঠিক আছে, এই জন্য আমি ওইটা এখন যাচ্ছি না, আমি জাস্ট স্ট্রিংটা শেষ করাই তারপরে নেক্সট ক্লাসে আমি ওইটা যাবো। ঠিক আছে, ওইটা থাকবে হচ্ছে যে আপনার মানে ইমপ্লিমেন্টটা কখন ইউজ হয়, যেমন হচ্ছে যে আপনি যখন ইন্টারফেস করবেন। ইন্টারফেস নর্মালি আমরা কি এক্সটেন্ড করি, কি ক্লাস, ঠিক আছে, ক্লাস টু ক্লাস আমরা এক্সটেন্ড করি। ঠিক আছে, তো ইন্টারফেসের ক্ষেত্রে কি হয়, ইন্টারফেস আমরা যখন ইউজ করবো তখন সেটা কি ক্লাসের মধ্যে যখন করবো তখন আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা আসবো নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে আসলে ওই জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে, আমি যে 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 কথাটা বললাম ক্যারেক্টার সিকোয়েন্সের সাথে এই 3টা যে ক্লাসের, ঠিক আছে, যে মানে কানেকশনটা, এটা কি বুঝতে পেরেছেন কিনা? ওকে, এবং হচ্ছে যে এখানে কিছু ইনফরমেশন আছে, জাভা স্ট্রিং ইজ ইমিউটেবল। মানে ইমিউটেবল মানে কি? ইমিউটেবল হচ্ছে যে যেটাকে আপনি মুছতে পারবেন না। মুছতে পারবেন না মানে মানে বোঝাচ্ছে হুইচ মিনস ইট ক্যান নট বি চেঞ্জড, মানে সেটাকে চেঞ্জ করা যাবে না। কেন চেঞ্জ করা যাবে না সেটা পরবর্তীতেই আসছে। whenever we change any string the new instance is created for immutable string, for mutable for sorry, whenever we change any string we new whenever we change any string a new instance is created. For mutable string you can use string buffer and string builder. এখানে যে কথাটা বলছে এটা হচ্ছে স্ট্রিং, এই যে স্ট্রিং ক্লাসের থ্রুতে যখন আমরা কোনো টেক্সট লিখবো, হ্যাঁ, এইটা কি ইউজ করে, এই যে স্ট্রিংটাকে ইউজ করে যখন আমরা কোনো ক্লাস মানে কোনো কিছু লিখবো, তখন কি হবে সেটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। মানে নর্মালি আমরা কি করতে পারছি, এখানে দেখেন, এটা কি বুঝতে পেরেছেন যে আমি যে চেঞ্জ করতে পারবো না কিভাবে? মানে ওকে, মানে কেন চেঞ্জ হবে না একটু বলেন তো? আমার ক্লাসে কিন্তু না পারলে সমস্যা নাই, ঠিক আছে, না পারলে বুঝবো যে আপনি বুঝেন নাই, তাহলে আমি সেই জিনিসটা বুঝাবো, নাহলে বুঝাবো না। মানে স্ট্রিং ক্লাস মিউটেবল, ইমিউটেবল কেন এখানে তো বলছে, কিন্তু আপনার ভাষায় একটু যদি বলতে পারেন, কেউ না বলতে বলেন যে পারি না, তাহলে আমি বলছি। এটা হচ্ছে যে স্ট্রিং ইজ ইমিউটেবল হুইচ মিনস ইউ ক্যান নট চেঞ্জ হোয়েনেভার উই চেঞ্জ এনি স্ট্রিং নিউ ইনস্ট্যান্স ইজ ক্রিয়েটেড। আর আরেকটা বলছে যে মিউটেবল স্ট্রিং ইউ ক্যান ইউজ স্ট্রিং বাফার আর স্ট্রিং এন্ড স্ট্রিং বিল্ডার ক্লাস। হ্যাঁ, তো মিউটেবল স্ট্রিং হচ্ছে যে যেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, আর ইমিউটেবল হচ্ছে, ইমিউটেবল মানে হচ্ছে যে চেঞ্জ করা যাবে না, মিউটেবল মানে হচ্ছে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, চেঞ্জ করা যাবে মানে আমি যে এখানে 2টা স্ট্রিং লিখলাম, হ্যাঁ, 2টা স্ট্রিং লিখে আমি যখন এস আউট দিয়ে আমি ধরেন এখানে স্ট্রিং এক্স ইকুয়াল টু এ ডট এস ওয়ান প্লাস এ ডট এস টু, এই যে 2টা লাইন, এই যে লাইনটা দিয়ে লিখলাম, এখানে যে আমি এক্সট্রা দিক লিখলাম, এখানে এক্স এর মধ্যে হচ্ছে যে এই 2টা যোগ করে যেটা আসছে সেটা হচ্ছে এক্স এর মধ্যে রাখছি। এখন যদি আমি এস আউট দিই এক্সটাকে প্রিন্ট করার চেষ্টা করি,
তাহলে আউটপুটে কি আসবে? হ্যালো বাংলাদেশ এটা আসবে, ঠিক আছে। এই যে এখানে যে হ্যালো বাংলাদেশ, এখানে অবজেক্ট আসলে কয়টা ক্রিয়েট হয়েছে? এইখানে হচ্ছে যে স্ট্রিং এর জন্য একটা, s2 এর জন্য আরেকটা অবজেক্ট, তারপর এই এক্স হচ্ছে যে আরেকটা অবজেক্ট, ঠিক আছে। তিনটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে স্যার। হ্যাঁ, তিনটা তিনটা কিন্তু অবজেক্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু তিনটা আলাদা আলাদা। এখানে যদিও মনে হচ্ছে এটার সাথে এটা অ্যাড হয়েছে, কিন্তু আসলে অ্যাড হয় নাই, ঠিক আছে। এই দুইটা হচ্ছে যে এইটা সাথে এইটা সে যোগ করেছে, এবং যখনই যোগ করেছে তখন সে আলাদা একটা অবজেক্ট সে ক্রিয়েট করেছে, ঠিক আছে। এটা যে আমরা এইভাবে অ্যাড করলাম, তার মানে হচ্ছে যে এটা এই জিনিসটাই সে এখানে বলছে যে ইমিউটেবল, হুইচ মিনস ইট ক্যানট বি চেঞ্জ, মানে যখন আমরা এই স্ট্রিংটা ইউজ করছি, ঠিক আছে। whenever we change any string we create an instance of a instance, a new instance is created, ঠিক আছে। মানে যখনই আমরা কোনো কিছু মানে চেঞ্জ করার চেষ্টা করছি এখানে এই যে স্ট্রিং ক্লাসের থ্রুতে, মানে এই দুটো যোগ করে একটা জিনিস আরেকটা জিনিস অ্যাড করে আরেকটা ইয়ে বানাতে যাচ্ছি স্ট্রিং, নর্মালি মনে হচ্ছে দেখে যে দুইটা যে আসলে যোগ হয়ে এইটা এটা মিলে এই একসাথে হয়েছে, আসলে দুইটা একসাথে হয়েছে, দুইটা আলাদা আলাদা অবজেক্ট দুইটা একসাথে হয়ে আরেকটা নতুন অবজেক্টে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। তো ওই জিনিসটাই বোঝাচ্ছে এখানে। আর স্ট্রিং বাফার স্ট্রিং বিল্ডার এটা কাজ করে না। এই স্ট্রিং বাফার স্ট্রিং বিল্ডার হচ্ছে যে মিউটেবল, মানে তারা চেঞ্জ করার ক্ষমতা রাখে, ঠিক আছে। এখানে দেখেন স্ট্রিং লিটারাল বাই স্ট্রিং নিউ কিওয়ার্ড। স্ট্রিং লিটারাল হচ্ছে যে স্ট্রিং লিটারাল ইজ ক্রিয়েটেড বাই ইউজিং ডাবল কোড, মানে ডাবল কোড দিয়ে আপনার নর্মালি যেভাবে লিখি সেটা হচ্ছে যে স্ট্রিং লিটারাল। তো এখানে দেখেন each time you create string literal, Java checks the string constant pool first. If the string is already exist in the pool, a reference to the pool instance is returned. If string does not exist the pool, a new string instance is created and placed in the pool. এই যে দুইটা যে হচ্ছে যে s1 এবং s2, দুইটা যে আলাদা আলাদা অবজেক্ট, এই দুইটা যে আলাদা আলাদা যে অবজেক্ট আছে দুইটার হচ্ছে যে সেম ধরছে কখন, যখন দুইটার নাম হচ্ছে যে সেম, তখন কি করছে s1 ইকুয়াল টু হচ্ছে যে মানে কনস্ট্যান্ট পুল নামে একটা যে মেমোরি এরিয়া আছে, যেখানে হচ্ছে যে যদি কোনো কিছু যদি নাম দুইটা যদি সেম থাকে, ঠিক আছে, তখন হচ্ছে যে একটা আরেকটাকে রেফার করে দেয়। তো এটা হচ্ছে যে ইজ ডাজ নট ক্রিয়েট এ ইনস্ট্যান্স, এটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে না, কারণ হচ্ছে যে এই দুইটার কিন্তু হচ্ছে নেম একটু সেম, ঠিক আছে। এটা কি করবে, এটা হচ্ছে যে একটাকে রেফার করে দিবে এখানে। তো in the example, one object will be created. First JVM will not find any string object with a value welcome in string constant pool. That is why it will create a new object. মানে যখন আমরা এই ফার্স্ট এরটা লিখলাম তখন কি করবে, শুধুমাত্র একটা অবজেক্ট সে ক্রিয়েট করবে যেহেতু কোনো ভ্যালু নাই, ঠিক আছে। আফটার ইট ফাইন্ড the string with a value welcome in the constant pool, it will not create an object but it will return the reference to the same instance. যখন দুইটা দেখবে যে এটা এই আমি যেখানে নাম দিলাম এটা আর এই যে এখানে যেটা নাম দিলাম দুইটা ইজ দ্য সেম, হ্যাঁ, তখন কি করবে, তখন সে হচ্ছে যে এই আরেকটা অবজেক্ট সে ক্রিয়েট করবে না, কিন্তু সে কি করবে এইটাকে এই s1 যে অবজেক্টটা ক্রিয়েট করেছে s2 কি করবে, রেফার করে দিবে। রেফার করা মানে কি জিনিস, রেফারেন্স হচ্ছে যে ঠিক এরকম, আমি একটা এক্সেল ফাইল ওপেন করি, ঠিক আছে। আমি ধরেন এখানে 10 লিখলাম, ঠিক আছে। তো এটা ধরেন হচ্ছে যে s1, এটা একটা নাম দিলাম s1, তো s2 নামে আর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এখানে। তো s1 হচ্ছে যে একটা এখানে একটা ভ্যালু, তো s2 হচ্ছে যে আরেকটা আমি স্ট্রিং এর জন্য আরেকটা আমি অবজেক্ট লিখলাম, মানে আরেকটা রেফারেন্স ভেরিয়েবল আমি লিখলাম, এটা হচ্ছে যে স্ট্রিং আর এটা হচ্ছে যে এটাও স্ট্রিং, দুইটা স্ট্রিং। হ্যাঁ, তো এই স্ট্রিং এর মধ্যে আমি 10 লিখতে যাচ্ছি, এখানে আমি ইকুয়াল টু দিয়ে 10, মানে এখানে আমি 10 লিখলাম। যখনই আমি এখানে 10 লিখবো তখন সে মেমোরির মধ্যে চেক করবে যে এই 10টা আছে কিনা, যখনই থাকবে তখন সে কি করবে, ইকুয়াল সাইন দিয়ে আমি এই লোকেশনটা দেখাই দেবো যে এই লোকেশনে যে ভ্যালুটা আছে সেটা তুমি শো করো,
ঠিক আছে? তার মানে সে হচ্ছে এই জায়গায় আসলে অ্যাকচুয়ালি ভ্যালু কোনটা, এই যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা। ঠিক আছে? যখন দুইটা সেম থাকবে তখন ঠিক স্ট্রিং কনস্ট্যান্ট পুলে একটা আরেকটাকে রেফার করবে এইভাবে। কোনো কনফিউশন পাবেল মাহমুদ? না স্যার, ঠিক আছে, বুঝতে ঠিক আছে, পারছি। ওকে। String objects are stored, এই নোটগুলো একটু পড়বেন। String objects are stored in special memory known as string constant pool. Okay. Why Java use concept of string literal? কেন জাভা হচ্ছে যে string literalটা ইউজ করে to make memory more memory efficient, because no new object is created if already exists in the string constant pool. ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি দুইটা যদি সেম হয় তখন কিন্তু আলাদা করে সে নতুন করে অবজেক্ট ক্রিয়েট করবে না। আর বাই নিউ কিওয়ার্ডের থ্রুতে যদি আমরা করি এটা, ঠিক আছে, তখন কি, তখন সে যদি ক্রিয়েট এ টু অবজেক্ট অন রেফারেন্স ভেরিয়েবল, ক্রিয়েট টু অবজেক্টস অ্যান্ড ওয়ান রেফারেন্স ভেরিয়েবল, এইভাবে যখন আমরা করব মানে স্ট্রিং দিয়ে যখন নিউ কিওয়ার্ডের থ্রুতে যখন ডাইরেক্টলি করব তখন যদি দুইটা থাকে, ঠিক আছে, তখন হচ্ছে যে রেফারেন্স ভেরিয়েবল একটা থাকবে কিন্তু অবজেক্ট থাকবে কয়টা, দুইটা। ঠিক আছে, যখন আমি নিউ কিওয়ার্ডের থ্রুতে করব। এখানে হচ্ছে যে একটা এক্সাম্পল হচ্ছে যে S1 ক্রিয়েটিং স্ট্রিং বাই হচ্ছে যে স্ট্রিং লিটারাল, মানে হচ্ছে যে ডাবল কোটের মধ্যে যেটা লিখছি সেটাকে বলছে কি স্ট্রিং লিটারাল। আর আরেকটা হচ্ছে যে কার সিকোয়েন্সের থ্রুতে নিউ কিওয়ার্ডের থ্রুতে আমরা ইউজ করছি। মানে এখানে হচ্ছে কার সিকোয়েন্স হচ্ছে যে এটা হচ্ছে অ্যারে, কালেকশন অফ অ্যারে ক্যারেক্টার সিকোয়েন্স আছে। তো এই মানে এই স্ট্রিং যে লেখাটা এটাকে হচ্ছে যে এটা অ্যারের থ্রুতে আমি এখানে ডিক্লেয়ার করলাম CH যেটা, তারপর হচ্ছে নিউ কিওয়ার্ডের থ্রুতে S2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, S3 নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এখানে আমি পাস করছি কি স্ট্রিংস, এই লেখাটা পাস হচ্ছে এখানে, আর এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে কি এক্সাম্পল। তো যখন এই তিনটায় যখন প্রিন্ট করছে S1 S2 এবং S3, ঠিক আছে, S1 এ প্রিন্ট করছে কি জাভা, আবার হচ্ছে যে এখান থেকে কনভার্টিং অ্যারে টু স্ট্রিং, এখানে এখানে এসে প্রিন্ট করছে যে এই যে অ্যারের থ্রুতে যে ডাটাটা আমি এখানে লেখালো সেই ইনফরমেশনটা সে এখানে পেস্ট করছে, মানে প্রিন্ট করছে। আর একটা হচ্ছে যে কি এক্সাম্পল, ডাইরেক্টলি আমরা এখানে ডাবল কোটের মধ্যে আমরা এখানে এক্সাম্পলটা মানে এই লেখাটা প্রিন্ট করলাম। মানে এখানে তিন ভাবে করা যাচ্ছে। একটা হচ্ছে যে স্ট্রিং এর আপনি কনস্ট্রাক্টরের মধ্যে লিখতে পারেন, আর একটা হচ্ছে যে ক্যারেক্টার আপনি মানে অ্যারে ইউজ করে ক্যারেক্টার অ্যারে ইউজ করে আপনি এখানে ক্যারেক্টার যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আপনি এখানে পাস করে দিতে পারেন। আর একটা হচ্ছে যে ডাইরেক্টলি আপনি স্ট্রিং লিটারালটা ইউজ করতে পারেন। ঠিক আছে, জাস্ট এই এক্সাম্পলটা এখানে দেখাবে না হচ্ছে। আর এখানে স্ট্রিং ক্লাসের কিছু মেথড আছে, যেমন ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্স, ঠিক আছে, এখানে কি রিটার্ন করবে, রিটার্ন দ্য ক্যারেক্টার ভ্যালু ফ্রম পার্টিকুলার ইন্ডেক্স। ওই মানে হচ্ছে যে এগুলো অ্যারে, যে এইখানে যে অ্যারেটা যে শো করছে এই অ্যারের যে স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 এইভাবে শুরু হয়। প্রথমটা হচ্ছে 0, তারপরে একটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে শুরু হয়। তো এই যে ক্যারেক্টার অ্যাড, এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে এটার ডিটেলস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখানে দেখেন এই ক্যারেক্টার মেথডটা কিভাবে কাজ করছে। ক্যারেক্টার অ্যাড মেথডের যে পুরো ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, যদি কোনোটা বুঝতে সমস্যা হয় একটু আমাকে বলবেন। ঠিক আছে, এখানে লেখা আছে দেখেন, এই যে হচ্ছে যে স্ট্রিং নেম, তারপর জাভাটি পয়েন্ট, তারপর হচ্ছে নেম ডট ক্যারেক্টার অ্যাড দিয়ে এখানে যদি 4 দেওয়া হয় তাহলে ওই 4 নাম্বার পজিশনে কি আছে সেটা দেখাচ্ছে। 1 2 3 4, প্রথমটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপরে 4 নম্বর পজিশন হচ্ছে T। স্যার এ লেখা স্যার টি স্যার, এ না হ্যাঁ, স্যার, 0 1 2 3 4, 0 1 2 3 4। 0 1 2 3 4 মানে 5 নম্বর পজিশনটা হ্যাঁ স্যার, টি 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 আসবে। ঠিক আছে, তো এই মেথডগুলোতে আপনি ক্লিক করে যখন করবেন তখন পুরো ডিটেলসটা দেখতে পাবেন। যেমন ইন্ট লেন্থে যদি যাই তো লেন্থে দিলে, লেন্থে ক্লিক করলে লেন্থের মধ্যে যেটা এক্সাম্পল থাকবে সেই এক্সাম্পলটা দেখে বোঝার চেষ্টা করবেন যে কিভাবে কাজ করে। এটা হচ্ছে যে সেই স্ট্রিং এর যে লেন্থ আছে সেটাকে সে প্রিন্ট করবে। যেমন হচ্ছে যে এখানে দেখেন এক্সাম্পল, এখানে দুইটা স্ট্রিং লিটারাল ইউজ করেছে, দুইটা স্ট্রিং লিটারাল, একটা হচ্ছে S1 এবং S2, S1 ডট লেন্থ আর S2 ডট লেন্থ। S1 এর S1 হচ্ছে যে এই অবজেক্ট, আর এই যে S2 হচ্ছে যে স্ট্রিং এর আরেকটা অবজেক্ট, আর এটা হচ্ছে কি পাইথন, এটা জাভাটি পয়েন্ট। এটা এই দুইটা টেক্সটের আপনার লেন্থ কত সেটা সে বের করে দিচ্ছে। তো এই ডিটেলসটা একটু পড়ে নেবেন। এটা এগুলো আসলে সবকিছু একটা করে দেখানো আসলে সম্ভব না, আপনি এগুলো সব একটা করে দেখতে থাকবেন। যেমন ট্রিমটা কাজে লাগে, ট্রিমটা হচ্ছে যে রিমুভ বিগিনিং এবং এন্ডিং স্পেস। ঠিক আছে, কারণ অনেক লেখার ক্ষেত্রে দেখবেন যে অনেকে যখন আমরা যখন ইউজার ইনপুট দিই, বা ধরেন আপনি একটা ইউজার পোর্টাল বানাইলেন, সেখানে আপনি কোনো কিছু ইনপুট দিচ্ছেন,
তো ইনপুট যখন দিচ্ছেন তখন হচ্ছে যে অনেকে দিবে স্পেস দিবে, তারপরে হচ্ছে যে স্পেস দিয়ে শুরু করবে, আবার মাঝখানে লাস্টে যে স্পেস 2-4টা দিয়ে দিবে। তো ওইগুলো আপনি যদি রিমুভ করতে চান তখন আপনি কি কি ইউজ করবেন? তখন ইউজ করবেন এই যে ট্রিম ইউজ করবেন। ট্রিমের থ্রুতে বিগিনিং এবং এন্ডিং। স্যার এই টিমের মাধ্যমে স্যার মাঝখানের স্পেসটা কি স্যার রিমুভ করা সম্ভব? না 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 না, এটা এটা হচ্ছে শুধু যে দুই বিগিনিং পাশের না বিগিনিং স্যার, দুই এন্ডিং, পাশের। হ্যাঁ 2 পাশের এটা, ও ঠিক আছে। আচ্ছা স্যার। তারপরে হচ্ছে যে আপার কেস, লোয়ার কেস, তারপর হচ্ছে যে এই মেথড গুলো একটু দেখবেন, কারণ হচ্ছে যে অনেকে ধরেন আপনি এই একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করলেন, ঠিক আছে, ডেস্কটপ বেস কোনো অ্যাপ্লিকেশন তৈরি করে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করলেন, সেখানে হচ্ছে যে আপনার নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হইতে হবে, বা সব নামের প্রথম অক্ষরগুলো সব, সে ইউজার যেটাই টাইপ করুক না কেন ডাটাবেসে যখন সেভ হবে তখন সেটার জন্য ক্যাপিটাল লেটারে সেভ হয়, হ্যাঁ, সেই টেক্সট গুলা। তখন আপনি কি করবেন? এইসব মেথড গুলো ইউজ করবেন, আপার কেস, লোয়ার কেস, ঠিক আছে। মানে ইউজার যখন ইনপুট দিবে তখন আপনার এই মেথডের থ্রু হয়ে সেই ডাটাবেজে গিয়ে সেভ হবে, ঠিক আছে। ইউজার ছোট বড় যেভাবে দিক না কেন, ডাটাবেজে যখন ইনপুট হবে তখন সেটা ক্যাপিটাল লেটারেই সেভ হবে, ঠিক আছে। তো এইভাবে এই মেথড স্যার গুলো আমরা আসলে হ্যালো, নিজেরা, হ্যাঁ স্যার এগুলো আমরা নিজেরা দেখে নেবো, যেটা না বুঝবো আপনাকে হ্যাঁ সামনের হ্যাঁ, ক্লাসে। এগুলা মানে অত কঠিন কিছু না আর কি, যেগুলো বুঝবেন না আর কি। এখানে যেটা দেখবেন হচ্ছে কনকেটেনেস দেখবেন, তারপরে হচ্ছে কম্পেয়ার নামে একটা আছে, স্ট্রিম, আপার কেস, মানে সবগুলাই দেখবেন আর কি, আর অত কঠিন কিছু না এগুলো, ঠিক আছে। পাবেল মাহমুদ, আপনার কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। ওকে। স্ট্রিং এর আমরা যদি কোনো কিছু মানে অ্যাড করতে চাই, ঠিক আছে, স্ট্রিং এ আমরা কি করব? এই যে ইমিউটেবল স্ট্রিং, in Java string object are immutable. Immutable simply means the unmodifiable or unchangeable. Once Java object is created, data or state can be changed, but new string object is created. Try to understand the immutable object concept by example. এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে হচ্ছে যে স্ট্রিং এস ইকুয়াল টু স্ট্রিং লিখেছে, তারপরে স্ট্রিং এস ডট কনকেট করেছে। তো কনকেট করার পরে মেথড অ্যাপেন্ড করেছে এট দ্য এন্ড, মানে লাস্টে যে এই সচিনের সাথে টেন্ডুলকারটা সে অ্যাড করবে, অ্যাড করে কি আসবে? এখানে তো সচিন টেন্ডুলকার আসার কথা, কনকেট সচিন আসছে কেন দেখি, মেবি আউটপুটটা ভুল আছে এখানে। সচিন সচিন, ও ঠিক আছে, উইল প্রিন্ট দ্য সচিন বিকজ স্ট্রিং আর ইমিউটেবল। ওকে, ঠিক আছে। এক্স এর স্পেস হুম হুম, হ্যাঁ, এখানে যেটা বলছে যে এই যে এস যেটা s1 ডট eqls ইকুয়ালস, এরকম একটা মেথড আছে মেবি, ফলস। তো এস এইখানে হচ্ছে যে এটা তো ফলসই আসবে স্যার, কারণ হ্যাঁ ওই ফলসই দুটা আসবে, মেথড দুইটা তো আলাদা একটা। অবজেক্ট, হ্যাঁ দুইটা হ্যাঁ আলাদা অবজেক্ট, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা মানে দেখাইছে যেভাবে, এটা আসলে এক্সাম্পলটা ওইভাবে দিলে ভালো হতো। এখানে হচ্ছে যে এস স্ট্রিং এস ইকুয়াল টু সচিন করলো, তারপর হচ্ছে এস এর সাথে আবার কনকেট করছে কি টেন্ডুলকার, যখন এসটাকে প্রিন্ট করছে সে প্রিন্ট করছে আসলে এইটাকে, হ্যাঁ, নতুন যে আরেকটা যে মানে টেন্ডুলকার যে অ্যাড করেছে সেটাকে সে প্রিন্ট করছে না, কারণ হচ্ছে যে সে এস মানে মানে বুঝতে পারছে সে শুধুমাত্র এটাকে, পরবর্তী লাইনে যে কনকেট করেছে সেটার জন্য আলাদাভাবে সে আরেকটা কনস্ট্যান্ট পুলে আরেকটা সে অবজেক্টের জন্য মেমোরিতে জায়গা নিয়েছে, ঠিক আছে। তো এই জন্য এটা আসছে না, ঠিক আছে। আর এই জিনিসটা আমরা চেক করলাম কি দিয়ে? এস মানে একটা হচ্ছে যে ইকুয়ালস একটা মেথড আছে যেটা থ্রুতে আমরা ইকুয়ালিটি চেক করলাম যে দুইটা অবজেক্ট কি সেম কিনা, ঠিক আছে। মানে এখানে হচ্ছে যে এস এবং এক্স এই দুইটা সেম কিনা, যেহেতু দুইটা সেম না সেই জন্য সে এখানে ফলস রিটার্ন করবে এই যে এই জায়গায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে ওকে, এখানে সে আরেকভাবে সে প্রিন্ট করছে,
এখানে হচ্ছে যে as you seen the above figure, two objects are created but reference variable is still referred to the Sachin, not Sachin Tendulkar। ঠিক আছে, যদিও এখানে হচ্ছে যে দুইটা অবজেক্ট সে ক্রিয়েট করেছে, এই যে সরি এটাই দুইটা অবজেক্ট ক্রিয়েট করেছে, এই এক এস ইকুয়াল টু সচিন আর একটা হচ্ছে এস ডট কনকেট সচিন টেন্ডুলকার। ঠিক আছে, দুইটা যখন অবজেক্ট ক্রিয়েট করেছে, অবজেক্ট দুইটা ক্রিয়েট হয়েছে কিন্তু ভেরিয়েবল সে একটাই রেখেছে এবং সে রেফার করছে কাকে, সচিনকে। আর নিচের যে এক্সাম্পল দেওয়া হয়েছে এস ইকুয়াল টু সচিন, তারপরে এস ইকুয়াল টু এস ডট কনকেট। আর যখন সে প্রিন্ট করছে এখানে, তখন সে প্রিন্ট করছে কোনটাকে, এই যে এখানে যে এস এর মধ্যে যে আপডেট ভ্যালুটা সেটা। ঠিক আছে, এখানে কি করছে দেখেন, but if we explicitly assigned to refer variable, it will refer to the Sachin Tendulkar object। মানে হচ্ছে যে আমি বলে দিলাম যে এস হচ্ছে যে এস এর ভ্যালু, প্রথমে বললাম কি সচিন, তার পরবর্তীতে আমি বলে দিলাম যে এস এর যে ভেরিয়েবল সেজন্য একেও সে রেফার করে। হ্যাঁ, তা এখানে সে কি করলো, সে কিন্তু অবজেক্ট আরেকটা ক্রিয়েট করছে কিন্তু সে রেফারেন্সটা বলে দিচ্ছে যে এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে যে সচিন, আবার সে আবার রেফার করছে একেও। ঠিক আছে, মানে ঠিক ওই যে আগে যে রেফারেন্সটা আমি যেভাবে দেখালাম এক্সেলে, যে ওই জায়গায় না থেকেও সে ওই জায়গাটাকে রেফার করে দিচ্ছে আর কি। ঠিক আছে, তাই হচ্ছে লাস্টে যখন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে আমি কোনটাকে প্রিন্ট করছি, এই এসটাকে প্রিন্ট করছি। আমি বলে দিচ্ছি যে এই এস যেটা ছিল, ঠিক আছে, এস যেটা ছিল সেটা তো আছেই, তো এই এস এর মধ্যে এস আবার রেফার করে দিচ্ছে কি, এখানে যে একটা নতুন যেটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে সেটাকে সে রেফার করে দিচ্ছে। ঠিক আছে, থাকবে। হ্যাঁ স্যার, সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাস স্ট্রিংটা ভালো করে দেখি স্যার, সিনটা বাসায় দেখবেন। এটা চেষ্টা করে। হ্যাঁ স্যার, স্ট্রিং এমনি আগে করা আছে টুকটাক, যেগুলো না পারি আপনাকে সামনে ক্লাসে জানাবো। ওকে ওকে, সমস্যা নেই। আর নেক্সট ক্লাসে আসবেন তো নাকি, অবশ্যই নাকি আবার ফাঁকি? স্যার, ফাঁকি তো আমার একদিন গেছে স্যার, আমি আমার ইসে গেছিলাম, কলেজে গেছিলাম ওকে ওকে, সাতক্ষীরায়, তার জন্য ওহো, একদিন শুধু ফাঁকি গেছে। বুঝতে পেরেছি, ঠিক আছে, সমস্যা নেই। আপনি নেক্সট ক্লাসে আসবেন, আর আমি আসলে ক্লাসে আসলে কোয়েশ্চেন করি এটার জন্য যে হচ্ছে যে যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তো সেগুলো হচ্ছে যে একটু জানার চেষ্টা করি আর কি, মানে না পারলে যে সমস্যা তা না, বরং হচ্ছে পারলে হচ্ছে যে বোঝা যায় হ্যাঁ না স্যার, জিনিসগুলো আর কি। হ্যাঁ, হ্যাঁ স্যার, কারণ না ঠিক না আছে। পারলে তো বুঝতে পারবো যে এই এই জায়গায় সমস্যা আছে, এগুলো আমার ঠিক করতে হবে আপনার। ঠিক আছে, সামনে ক্লাস তো আমাদের রবিবারে স্যার। হ্যাঁ রবিবারে আমরা ওই যে ইন্টারফেস গুলো দেখবো, আর স্ক্রিনটা দেখবেন, স্ক্রিনটা আসলে কাজে লাগবে। এইসব যত ধরনের মেথড আছে, মেথড গুলো একটু দেখার চেষ্টা করবেন। সবগুলো তো আসলে দেখে বুঝতে পারবেন না, কিছু কিছু বুঝবেন না, নেট ঘাটবেন, নেট ঘাটলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, মানে গুগল করা শিখতে হবে, মানে যা কিছু পারবেন না শুধু আমার উপরে ডিপেন্ড করলে হবে না, মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে গুগলের উপরে স্ট্যাক ওভারফ্লো আছে, আরো কিছু ওয়েবসাইট আছে, সেগুলো একটু দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সব। ওকে, তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ইন্টারফেস এগুলো নিয়ে দেখবো। হ্যাঁ, ওকে স্যার, গুড নাইট স্যার, ভালো হ্যাঁ, থাকবেন। ওকে।